নমস্কার বন্ধুরা, সাহিত্য সরণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প বলবো। গল্পটির নাম আয়োজন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি গল্পটি শুরু করছি। ছেলেটার উপর চোখ পড়ল না, পড়ল তার মার উপর। কাঁধ কাটা, পিঠ কাটা, এক বিঘতি ব্লাউজ, পিঠ ফেলা শাড়ির আঁচলটা গোছা করে বাঁ হাতের তলা দিয়ে পেঁচিয়ে ফের আবার সামনের দিকে ঘুরিয়ে আনার দরুন কাটা পিঠ ব্লাউজ সমেত সমস্ত পিঠটাই দৃশ্যমান। কাজেই পাঁজরের পাশের মাংসের দুটো থাক স্পষ্ট হয়ে পড়ল। আর লোকনাথের মনে হলো এর চাইতে অশ্লীল দৃশ্য বুঝি আর জগতে নেই। তারপর মনে করতে চেষ্টা করলেন লোকনাথ, কত বছর বিয়ে হয়েছে ধ্রুবর? 7, 8, 9? হ্যাঁ, 9 বছরই। 1954 সাল সেটা। তারপরের বছরেই তো লেক গার্ডেন্সের এই জমিটা কিনেছিলেন লোকনাথ। তার মানে রুমার এ বাড়িতে আসার পর পুরো একটা দশকও কাটেনি। অথচ এই 10-এর আগেই 10 মূর্তি, ভাবলেন লোকনাথ, একেবারে দশমহাবিদ্যার মূর্তি। রুমা যতক্ষণ ধরে ওর সম্প্রতি গ্রহণ করা বিশেষ একটি ছন্দের ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামলো, আর তারপর রাস্তায় বেরিয়ে পড়ার পর যতক্ষণ তাকে দেখতে পাওয়া গেল, ততক্ষণ যাকে বলে রীতিমতো অবলোকন করা, তাই করলেন লোকনাথ। রুমার চেহারাটা অদৃশ্য হয়ে গেলেও যেন দেখতে থাকলেন কিছুক্ষণ। আর সেই শূন্যতার ওপর হঠাৎ একটা ছবি ফুটে উঠল। রুমাকে প্রথম দিন দেখতে যাওয়ার ছবিটা, ওর বাপের বাড়ির সেই ঘরখানা সমেত। লোকনাথের মনে হয়েছিল যেন একখানি সরস্বতী প্রতিমাকে এনে বসিয়ে দিল ওর বাবা। লোকনাথ বিমুগ্ধ নেত্রে দেখলেন খানিকক্ষণ, তারপর আস্তে আস্তে ওর বাবাকে বললেন, দেখতে তো আপনার মেয়ে চমৎকার, তবে একটু যেন রোগা না, হাতটা বড্ড সরু। বাপ হাঁ হাঁ করে উঠলেন, ও কিছু না, ও আপনার ঘরে গেলেই দেখবেন দুদিনে। একটু হেসে কথার শেষ করছিলেন। গরিব বাপ আর কতই বা যত্ন করতে পারে বলুন, এবার তাই জজ বাপ করে দিচ্ছি। হ্যাঁ ভাই, তখন জজ ছিলেন লোকনাথ। এক্সটেনশনের পিরিয়ড চলছিল, এখন বাড়িতে বসা। সিঁড়ির সামনেই এই ঘরটা তার আবাসস্থল। আর ঘরের সামনের দরজা এবং পাশের ওই জানলাটা লোকনাথের দুই চক্ষু। খবরের কাগজের আড়াল থেকে তিনি অবলোকন করেন কে বেরোচ্ছে, কে ঢুকছে। সংসার সদস্যদের আগমন নির্গমনের এই হিসেবটা কেন রাখেন, রেখে কী লাভ, তা নিজেই জানেন না লোকনাথ, তবু রাখেন। আজও ব্যতিক্রম হলো না। হাতের কাগজখানা একরকম আছড়ে একধারে ফেলে দিয়ে চটিতে পা গলাতে গলাতে এগিয়ে গিয়ে বললেন, বৌমা, এত সকালবেলা ছেলে নিয়ে গেল কোথায়? সুপ্রভা এ ধরনের প্রশ্নের উত্তর সর্বদাই দিতে হয়, তাই কোমলতা ঝরল না, ঝরা সম্ভবও না। তীক্ষ্ণ স্বরে বলেন, সেটা আমাকে জিজ্ঞাসা না করে বৌমাকে জিজ্ঞাসা করলেই ভালো হতো না? ভালো। লোকনাথ ব্যঙ্গোক্তি করলেন, ভালো তো সবই হচ্ছে, তাই জিজ্ঞাসা করব কি? নবাব কন্যা তো এদিক ওদিক তাকিয়েও দেখেন না, মদগর্ভে চলে যান। বাড়ি থেকেও তাই গেছেন। লোকনাথের রাগটা এবার সুপ্রভার ওপর এসে আশ্রয় নিল। রাগ চাপলেন না, বললেন, বউ কোথায় গেল সে খবরটুকু রাখতে পারো না? না, পারি না, বাতাসে যেটুকু কানে আসে সেইটুকুই জানি। শুনলাম ছেলেকে সাঁতার ক্লাবে ভর্তি করতে গেলেন। সাঁতার? আকাশ থেকে পড়লেন লোকনাথ। ওই 2 বছরের ছেলেটাকে সাঁতার ক্লাবে? তার মানে? মানে আবার কি? মা ছেলের স্বাস্থ্য ভালো করার চেষ্টা করবে না? স্বাস্থ্য ভালো? ওই 12 মাস সর্দি কাশি ছেলের সাঁতার শিখে আর কত ভালো স্বাস্থ্য হবে? হবে নিশ্চয়ই। বলে সুপ্রভা অকারণেই চশমাটাকে নাকের উপর চেপে বসিয়ে নিলেন একবার। এ ভঙ্গি লোকনাথের পরিচিত, এ হচ্ছে প্রসঙ্গ যবনিকাপাতের ইঙ্গিত। ক্রুদ্ধ হলেন, বললেন, খোকা কোথায়? ঘরে কি বাথরুমে আছে কোথাও? লোকনাথ কাকে ডেকে যেন জিজ্ঞাসা করলেন, এই দেখো তো দাদাবাবু কোথায়, ডাকো একবার। খোকা সদ্য দাড়ি কামানো অল্প বিস্তর সাবানের ফেনা লাগানো মুখটা তোয়ালেতে ঘষতে ঘষতে এসে দাঁড়ালো। লোকনাথ রাগের ভঙ্গি ছেড়ে বিদ্রূপের ভঙ্গি ধরলেন, তোমার লায়েক ছেলে নাকি সাঁতার শিখতে গেল?
2.5 বছরের ছেলেকে সাঁতার ক্লাবে ভর্তি করতে নিয়ে যাওয়া সম্পর্কে স্ত্রীর সঙ্গে ইতিমধ্যে অনেক বচসা হয়ে গেছে খোকার অথবা ধ্রুবনাথের। রুমা বলেছে, জজ ম্যাজিস্ট্রেটের বাড়ি হলে কি হবে, অর্ধ শতাব্দীর অনগ্রসরতা নিয়ে পৃথিবীতে চলাফেরা করছো তোমরা। ধ্রুবনাথের মানিকতলার সেই স্যাঁতসেঁতে ঘরগুলি, অন্ধকারাচ্ছন্ন নিজের শ্বশুর বাড়িটার কথা মনে পড়ছিল শ্বশুরের সেই কলার ছেঁড়া টুইল শার্ট পরা বাজারের থলে হাতে করা মূর্তিটি। কিন্তু যা মনে পড়ে তা মনের মধ্যে রেখে দেওয়াই সভ্য ধ্রুবনাথ তাই ছেলের নিরাপত্তার প্রশ্ন তুলে তর্ক করছিল এবং যথারীতি তর্কে হেরেও ছিল। সেই তিক্ততা রয়েছে মনের মধ্যে। বাবার এই ব্যঙ্গ প্রশ্নে সেটা আরও বেড়েই গেল। তার দরুন উল্টো গেয়েই বসলো। না বলেই বা করবে কি? সত্যি তো আর 50 বছরের অনগ্রসরতা নিয়ে চলাফেরা করছে না যে বাপ মা ভাই বোনের সঙ্গে গলা মিলিয়ে স্ত্রীর নিন্দে করবে। তাই ওই উল্টো গাওয়া। বেশ আত্মস্থভাবে বলল, তা আশ্চর্য হবার কি আছে, কত ছেলেই তো যাচ্ছে ওই বয়সে। যাচ্ছে 2 বছরের ছেলে সাঁতার শিখতে যাচ্ছে। 2 নয় 2.5, সরি, সেটা কি খুব স্বাভাবিক তোমাদের কাছে? অস্বাভাবিকেরও তো কিছু দেখছি না। ধ্রুব তোয়ালেটা আরও জোরে জোরে গালে ঘষতে ঘষতে বলল, 5 জনে যা করছে। সেই যুক্তি নিজেই এতক্ষণ খণ্ডন করছিল, যে যুক্তি এখন নিজেই প্রয়োগ করছে ধ্রুব। প্রাক্তন জজ বার কয়েক মসৃণ মোজাইক মেঝে চটি ঘষে পায়চারি করে কটু কণ্ঠে বললেন, তা এসব ব্যাপারে আমাদের সঙ্গে একটা পরামর্শ করার বোধ করনি দেখছি। প্রয়োজন ধ্রুব বোধ করেনি তা নয়, টুটুল বাবার চোখের মণি, প্রাণের পুতুল, তা জানে ধ্রুব। কাজেই টুটুল সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বাবাকে বলা বিধেয় এ প্রস্তাব করেছিল ধ্রুব। কিন্তু রুমা বলেছিল, জিজ্ঞেস করা মানেই তো নিষেধের মুখে দাঁড়ানো। নিষেধ অমান্য করে কাজ করাটা তুমি সুন্দর মনে করো? অর্থাৎ কাজটা করার সম্পর্কে অনিশ্চয়তা নেই। অতএব ধ্রুব আর পরামর্শস্বরূপ প্রহসনের দিকে যায়নি। কিন্তু এত কথা তো বলা চলে না। তাই ধ্রুব গুরুত্বটা লঘুতে আনে। কি এমন একটা ব্যাপার, এটাকে এত গুরুত্ব দিচ্ছেনই বা কেন? গুরুত্বই বা দিচ্ছি কেন তা বটে, ওই একটা বাচ্চা হঠাৎ জজিয়তি করা গলাটা কেমন বাষ্পাচ্ছন্ন হয়ে ওঠে। নিজের ঘরের মধ্যে ঢুকে যান লোকনাথ। অস্ফুট স্বরে কথাটা শেষ করেন, জলে চোবালেও বাঁচবে তো? ধ্রুব মিনিট খানেক তাকিয়ে থাকে সেই দিকে, তারপর মায়ের দিকে তাকায়। সুপ্রভা কূট নয়ে বসেই আছেন। এসব কথার ছন্দাংশ তার কানে পৌঁছেছে সে প্রমাণ পাওয়া যাচ্ছে না। ধ্রুব ভাবল, মেয়েদের নাকি চিরদিন মমতাময়ী বিশেষণে ভূষিত করা হয়ে থাকে। তারপর ভাবল, শাঁখের করাত বলে একটা প্রবাদ আছে বাংলায়, সেটা কাদের জন্য সৃষ্টি হয়েছিল? তারপর ঠাকুরের কাছে ভাত চেয়ে খেয়ে বেরিয়ে গেল। জজের ছেলে হয়েও তেমন কিছু করতে পারেনি সে। 2nd ক্লাস MA একটা ক্ষুদ্র কলেজে অধ্যাপনা করে প্রফেসর নামটার গৌরব গ্রহণ করেছে মাত্র। আর সেখানেই গৌরব বাড়ির গাড়ি করে যা আসা। বাসে যেত প্রথম লোকনাথ বলে কয়ে রাজি করিয়েছেন গাড়িতে যেতে। ধ্রুব বেরিয়ে গেলে টের পেলেন লোকনাথ গাড়ির শব্দে। আর যে গাড়ি চড়তে সেটেছিলেন ধ্রুবকে, সেই গাড়ির শব্দটা হঠাৎ তার বিষ লাগলো কানে। ভাবলেন, মাইনে তো ওই 3 পয়সা, লবাবির আর কমতি নেই কিছু। যাক, সেও মনের মধ্যকার কথা, সে কথার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয় না। কিছু কথা মুখের আগায় এনে জমা করে রাখলেন লোকনাথ। বলবেনই ঠিক করেছেন, কেন বলবেন না? কিছু না বলেই তো এইটি হয়েছে। প্রতিটি বার বেড়েছে ওদের। ছেলের বিয়ের পর কিছুদিনে যে তিনি সরস্বতী প্রতিমা বউটিকে নিয়ে কতটা বাড়াবাড়ি করেছিলেন সেসব এখন মনে পড়ে না লোকনাথের। বৈঠকখানার বাইরে লোক এসেছে, উনি বৌমাকে ডেকে নিয়ে গেছেন, বৌমার গান শুনিয়েছেন তাদের, শতমুখে প্রশংসা করেছেন তাদের কাছে। এ যেন নিজের বিজয় নিশান। কেমন জোগাড় করেছি দেখো তোমরা। মানিকতলার সেই ছায়াছন্ন বাসার ছায়া জড়ানো নম্র কুঠিতে প্রতিমাখানি কবে বিদায় নিল বেদি থেকে, কবে ওই মেদবহুল বিশ্ব নস্বাদ ভঙ্গি নারী মূর্তিটির মঞ্চে আসীন হলো, ঠিক হিসেব করতে পারেন না লোকনাথ। তবে সুপ্রভা মাঝে মাঝে লোকনাথের পুরনো দিনের আদিক্ষেতার উল্লেখ করে সখাত সলিলের উপমা দেন। অতএব
বউয়ের সঙ্গে নিজেও বিষ হন লোকনাথের কাছে। ক্রুদ্ধ লোকনাথ বলেন, শাশুড়ি হও, উচিত কথা বলতে পারো না? সুপ্রভা বলেন, না পারি না। উচিত কথায় বন্ধু বিগ্রহে জানো না? শোনাতে ইচ্ছে হয়, তুমি শোনাও গে। যখন শুনিয়েছিলাম তখন কানে করেছিলে আমার কথা? এও একটা উচিত কথা। অতএব বন্ধু বিগড়ায়, চিরদিন বন্ধু সর্বদা এমনই বিগড়ে আছে। যাক, আজ লোকনাথ হাল ধরবেন ঠিক করলেন। ধ্রুব বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সিঁড়িতে আসামির পদ শব্দ পাওয়া গেল। নকিব আছে তার কাছে আগে থেকেই, কাঁদতে কাঁদতে আসছে টুটুল। সিঁড়ির দরজার মুখেই দাঁড়িয়েছিলেন লোকনাথ। কাজেই রুমা যা দুই চক্ষে দেখতে পারে না তাই করে বসলো টুটুল। মায়ের কাছে পিটুনি খাওয়ার নালিশ করতে গেল ঠাকুরদার কাছে। দাদু, দাদু ভাই, মামনি আমাকে জলে ডুবিয়ে দিচ্ছিল, আমার কান মুলে দিয়েছিল, আমাকে রোজ পুকুরে ডুবিয়ে দেবে বলে। টুটুল, ডেকে উঠল রুমা তীব্র কণ্ঠে, এগুলো সত্যি ভীষণ বিরক্তিকর। বুড়োদের জ্বালায় ছেলেকে মনের মতো করে মানুষ করবার জো নেই। জজ শ্বশুরের থাকার সুবিধেগুলো মনে পড়ে না রুমার। বুড়ো শ্বশুর থাকার অসুবিধেটাই তাকে পীড়িত করে। ছেলের এই নালিশ করা রোগটি কি জন্মাতো যদি লোকনাথ অত প্রশ্রয় না দিতেন আদুরে নাতিটিকে? তা রুমা যতই ইঙ্গিতময় ডাক ডাকুক, টুটুল দাদুর স্মরণ নেয়। আর লোকনাথ দেখেন ছেলেটার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে, মুখটা ফুলে গেছে কেন? লেকের জল এবং চোখের জল উভয়ের সংমিশ্রণে গঠিত নাতির এই আর্দ্র মূর্তি দেখে আর ধৈর্য রাখতে পারলেন না লোকনাথ। বলে উঠলেন, ছেলেটাকে আর জ্যান্ত নিয়ে ফিরলে কেন? লেকের জলে রেখে এলেই পারতে। কথাটা বলে ফেলে বুঝলেন একটু বেশি কড়াই হয়ে গেছে, কিন্তু যা হয়ে গেছে তার আর চারা কি? না, চারা নেই। মহেরুহ হয়ে উঠেছে ততক্ষণে সেই অসতর্ক উক্তি। মুহূর্তে রুমার সারা মুখটা ছেলের চোখের মতো রাঙা হয়ে উঠল। সেও হঠাৎ বলে ওঠে, আপনাদের আশীর্বাদের তেমন জোর থাকলে তাও হতে পারতো বাবা। কি কি বললে বৌমা? কিছুই বলিনি। একটা সামান্য ব্যাপারকে অসামান্য করে তুলে নিজেরাই কষ্ট পান আপনারা, তাই এটাই বলছি। এই দুধের ছেলেটাকে জলে চুবিয়ে নিউমোনিয়া ধরানোর দুর্বুদ্ধিকে সামান্য বলছো বৌমা? রুমা শান্তস্বরে বলে, আপনি বরং একদিন সকালে গিয়ে দেখবেন একা আপনার নাতিটিকেই জলে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সেখানে। দেখবার আমার দরকার নেই। লোকনাথ ক্রুদ্ধ স্বরে বলেন, ওর যাওয়া হবে না, ব্যাস। রুমা তবু শান্ত আর অবিচল থাকে, ভর্তি করে এলাম। যাক, চুলে যাক, গোটাকতক টাকা জলে গেলে কিছু এসে যাবে না। না, শ্বশুরের মুখে মুখে তর্ক করে না রুমা, শুধু বুঝিয়ে দেয় টাকাটাই শুধু জলে যাবে না বাবা, আমার প্রেস্টিজটাও জলে যাবে। তাছাড়া সইবে না বললেই চলবে কেন? ওকে তো মানুষ করে তুলতে হবে। ও তো আর জজের ছেলে নয় যে গোবরগণে শুয়ে থাকলে চলবে। লোকনাথ এসে শুয়ে পড়লেন। সারাদিন শুয়েই থাকলেন লোকনাথ। বিকেলের দিকে চাকরের মুখে শুনতে পেলেন টুটুল বাবু বেড়াতে যাবে না, বেদম জ্বর এসেছে তার। লোকনাথ উঠে বসলেন, তারপর বড় করে একটা আলিস্যি ভেঙে হাই তুললেন। মনের কথা কেউ দেখতে পায় না, তবু চাকরটার মনে হলো বাবুকে কেমন উৎফুল্ল দেখালো। তারপর ভাবলো, ধ্যাৎ, মনের ভ্রম। ধ্রুবর কলেজ থেকে ফেরার সময়টা দেখেননি লোকনাথ। দেখলেন ব্যস্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। বললেন, খোকা, এসেই ছুটছ কোথায়? লোকনাথের গোবরগণেশ ছেলে ডাঁট রাখতে পারল না। বিষণ্ণ মুখে আর কাতর কণ্ঠে বলল, টুটুলের জ্বরটা প্রায় 4-এর উপর উঠে গেছে বাবা। ফোনে পেলাম না ডাক্তারবাবুকে। টুটুলের জ্বর হয়েছে নাকি? কেন? কেন সে প্রশ্নের উত্তর দেওয়া শক্ত। ধ্রুব ঘুরিয়ে বলে, কি জানি, আমি তো এসে তাই দেখছি। ঠিক আছে, তুমি আর রোগা ছেলে ছেড়ে বেরিও না, আমি দেখছি। তবে ওর মাকে বলো। যাক, আচ্ছা। বেরিয়ে গেলেন লোকনাথ গাড়ি নিয়ে। ডাক্তার আসতে দেরি হলো না। ততক্ষণে ধ্রুব কাঁপছে, সুপ্রভাব প্রায় কাঁদছেন। আর রুমার মুখটা দেখে মনে হচ্ছে এক উনুন আগুন ভরা আছে। ওর ওই ফর্সা চামড়ার অন্তরালে আবেগ, উৎকণ্ঠা, অভিযোগ, অভিমান সব কিছুকে সংযত করে বোধ করি ওর এই অবস্থা। ডাক্তার বললেন, কি কি খবর? ধ্রুব কেঁদে ফেলার গলায় বলল, এই মাত্র টেম্পারেচার নিয়েছি 5.6। লোকনাথ এই 5.6-এর মুখের দিকে তাকালেন একবার। বুকের মধ্যেটা হাহাকার করে উঠল। দেওয়ালে মাথাটা ঠুকতে ইচ্ছে করলো। এরপর কি আর তিনি মুখ দেখাতে পারবেন ছেলে বউয়ের কাছে? রুমা তো বলবেই ধ্রুবকে, শোকের সময়, শোকের সময়, তাছাড়া আর কি? লোকনাথ ভাবলেন, ওই এক মুঠো ফুল কি আর এই আগুনের শিখা থেকে রক্ষা পাবে? 5.6 আগুন ছাড়া আর কি?
ডাক্তার আইস ব্যাগ আর গরম জল ধুয়েরই ব্যবস্থা দিলেন এবং উপস্থিত সকলের এবোধ এলো এটা শেষ চেষ্টা মাত্র। ওই নিথর নিস্পন্দ ফুলের মুঠোটা মাঝে মাঝে হেঁচকি তোলা আর মাথা ঘষ্টানো ছাড়া জীবনের আর কোনো লক্ষণ নেই, যার মধ্যে কতক্ষণ সে মাথা চালাবে, কতক্ষণ হেঁচকি তুলবে। আর পারলেন না লোকনাথ। পাঁজরের মধ্যেকার মুচড়ে উঠল মুখ। সামলে থাকা সহজ হতে পারে এখন প্রাক্তন, কিন্তু একসময় তো ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা পুরো একটা জেলার। তাই সামলাতে পারলেন না মুখ। বলে উঠলেন, হলো তো? ছেলেকে খেটে পিটে খাবার মতো মানুষ করা হলো তো? সবাই চমকে তাকালো। মায় ডাক্তার। শুধু রুমা চমকালো না, শুধু তার এতক্ষণের আগুন ফোটা মাথাটা, রক্তটা চোখের স্নায়ু পুড়িয়ে দিয়ে চোখ বেয়ে নামতে লাগলো ফুটন্ত জল হয়ে। লোকনাথ চলে এলেন ঘর থেকে আর প্রতি মুহূর্তে অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে সুপ্রভার কণ্ঠস্বর, হ্যাঁ সুপ্রভাই, 50 বছর বয়সে আরও একটা 50 বছরের অনগ্রসরতা নিয়ে মানুষটা মুমূর্ষু শিশুর মাথার কাছে। কত যুগ কাটলো, কত যুগান্তর। সুপ্রভা কি চেঁচিয়েছিলেন? লোকনাথ শুনতে পাননি। লোকনাথ ঘুমিয়ে পড়েছিলেন, নইলে বাড়িটা এমন নিথর কেন? ভয়ঙ্কর একটা ভয় হাত পা অবশ হয়ে এলো লোকনাথের। উঠতে পারলেন না। নিশ্চয়ই বুঝলেন তখনকার সেই নির্মম মন্তব্যটাই তাকে ওদের কাছে একঘরে করে রেখেছে। হয়তো ওরা লোকনাথের ওই নিষ্ঠুরতার জন্য নিজেদের নিশ্চুপ করে রেখেছে, হয়তো বা নীরবে নিয়ে গেছে। খোকা বলে ডেকে উঠতে চাইলেন, পারলেন না। বালিশে মাথা চেপে বিশ্রী একটা শব্দ করে উঠলেন শুধু। এ শব্দে শুধু খোকাই এলো। বলল, এই যে বাবা, আপনি উঠেছেন? ঘুমোচ্ছিলেন বলে জাগায়নি। টুটুলের জ্বরটা 99.5 নেমে এসেছে। ডাক্তার এসে পড়েছিলেন, নইলে তড়কা হয়ে পড়তে পারত। লোকনাথ ধ্রুবর মুখের দিকে তাকালেন না, নিঃশব্দে দেওয়ালের দিকে চেয়ে রইলেন। ধ্রুব বলল, খেতে দেওয়া হচ্ছে? তার মানে যথারীতি রান্নাবান্না হয়েছে। লোকনাথ ঘড়ি দেখলেন, রাত 10:30। 2 ঘন্টা তাহলে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সমস্ত মনটা যেন বিস্বাদ হয়ে গেল লোকনাথের। সেই বিস্বাদ বুঝি জিভে এসে লাগলো। বললেন, খিদে নেই। ধ্রুব চলে গেল। একটু পরে আবার চাকর এলো ডাকতে। উৎফুল্ল মুখে বলল, বাবু, টুটুল বাবুর জ্বর ছেড়ে গেছে। লোকনাথ হঠাৎ তেড়ে উঠলেন তাকে। বললেন, গেছে তো কি, দুহাত তুলে নাচবো? কতজনে মিলে শোনাতে হবে? ও থতমত খেয়ে বলল, খেতে দিয়েছে। বললাম খিদে নেই, খাবো না। আবার শুয়ে পড়লেন লোকনাথ। নিজেকে যেন পরাজিত, হৃত সর্বস্ব মনে হলো লোকনাথের। কে যেন অনেক আশ্বাস দিয়ে ঠকিয়েছে তাকে। আমার গল্প পাঠ শেষ হলো। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।